আওয়ামী লীগের 15 বছরের গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কমিশন। জানাবো যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হবে আওয়ামী লীগ। 24 ঘন্টার মধ্যে ইসি বিলুপ্ত করুন, নির্বাচনের রোডম্যাপ দিন, বলছেন মেজর হাফিজ। গণতন্ত্রের ধারা রচনায় নির্বাচনকে বিলম্বিত করা ঠিক হবে না, বলছে ওয়ার্কার্স পার্টি। এদিকে নির্বাহী আদেশে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর বিধান বাতিল। এবং সর্বশেষ জানাবো সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলিয়া আরাফাত কোথায়। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 24 ঘন্টার মধ্যে ইসি বিলুপ্ত করুন, নির্বাচনের রোডম্যাপ দিন, বলছেন মেজর হাফিজ। অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদেরকে ছাত্র জনতার সংগঠিত বিপ্লবকে ধারণ করে নির্বাচন কমিশনকে 24 ঘন্টার মধ্যে বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপি কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। এ সময় তিনি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বানও জানিয়েছেন। হাফিজ বলেন, উপদেষ্টারা দয়া করে যে বিপ্লব সংগঠিত হয়েছে তাতে ধারণ করুন, নির্বাচনের দিন প্রধান কমিশনের ঘুমায়, সেই কমিশন 24 ঘন্টার মধ্যে বিলুপ্ত করুন, নইলে গণতন্ত্র আসবে কিভাবে? সাধারণ জনগণের অধিকার যেন আর কেউ খর্ব করতে না পারে, সেজন্য দেশের সব মানুষকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, এই সরকারকে সময় দিতে চাই, গণতন্ত্রের প্রতিষ্ঠিত করতে হলে সময় লাগবে, তবে এই সরকারকে একটি যৌক্তিক সময় দিতে চাই। এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। অতি অল্প সময়ের মধ্যে আপনারা একটি রোডম্যাপ ঘোষণা করুন, একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করুন, জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্র দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন। অনেকে এই সরকারকে ছাত্রদের সরকার বলছে, কিন্তু এই আন্দোলনে সারা দেশের মানুষ জীবন দিয়েছে, এটা বাংলাদেশের জনগণের সরকার। অনেকে মা বোন ছাত্রীরা মা বাবাকে নিয়ে পানি খাইয়ে সহায়তা করেছে। ইউনূস সরকারকে আরো সময় দিতে চায়, অনেকে দাবি দাওয়া দিয়ে এই সরকারকে অতিষ্ঠ করার চেষ্টা করছে। নির্বাহী আদেশে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর বিধান বাতিল। গণশুনানির মাধ্যমে গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারিত ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে। আজ মঙ্গলবার এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি গ্যাজেট জারি করা হয়েছে। গ্যাজেটে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন 34 ক বিলুপ্ত করে অধ্যাদেশ জারি করার কথা জানানো হয়। এখন থেকে এটি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন অধ্যাদেশ 2024 নামে অভিহিত হবে। এই আইনের 34 ক ধারা অনুযায়ী ট্রাফিক নির্ধারিত পুনঃ নির্ধারণ বা সমন্বয়ের ক্ষমতা সরকার। এই ধারা বিলুপ্ত হওয়ার এখন থেকে গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করা হবে। বিআরসির সচিব, যুগ্ম সচিব ব্যারিস্টার মোহাম্মদ খলিলুর রহমান খান জানান, এতে করে যে কারণে রেগুলারিটি কমিশন গঠন করা হয়েছে তা পুরোপুরি কার্যকর হবে। দাম নির্ধারণে জনগণের সম্পৃক্ততা থাকবে। তাদের অভিযোগ আমলে নিয়ে দাম নির্ধারণ করা প্রক্রিয়া সেটি আবার ফেরত এলো, জনগণের ক্ষমতা আবার জনগণের কাছে ফেরত এলো। তিনি আরো বলেন, সব পর্যায়ে ভোক্তা এবং অংশীজনের সমন্বয়ে এখন থেকে শুনানি হবে। শুনানিতে তাদের পরামর্শ, মতামত, অভিযোগ আমলে নিয়ে বিদ্যুৎ জ্বালানি দাম নির্ধারণ হবে। আগে এই কার্যক্রম শেষ করতে 90 দিন সময় লাগতো, পরে তা কমিয়ে 60 দিন নির্ধারণ করা হয়। সেটিকে আমরা 30 দিন বা আরো কম সময়ের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। গত 22 আগস্ট উপদেষ্টা কমিটির বৈঠকে আইনটি সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত হয়। এর আগে 2022 সালের 1 ডিসেম্বর গণশুনানি ছাড়াই বিশেষ পরিস্থিতিতে সরাসরি জ্বালানির দাম সমন্বয় করার বিধান করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন 2003 সংশোধন করে একটি অধ্যাদেশ জারি করা হয়। 2022 সালের 28 নভেম্বর গণশুনানি ছাড়াই জ্বালানির দাম সমন্বয়ের বিধান রেখে আইন সংশোধনের অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। তখন বলা হয়েছিল, জ্বালানির দাম নির্ধারণে বিআরসিকে গণশুনানি করতে হয়, এতে 90 দিন সময় লাগে, তাই দ্রুত বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর ক্ষমতা সরকারের হাতে নেওয়ার কথা বলা হয়। পরে জাতীয় সংসদে 2023 সালের 29 জানুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিল পাস হয়। গত 18 আগস্ট বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সাংবাদিকদের বলেন, প্রয়োজন হলে আবারও বিআরসি আয়োজিত গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করা হবে। তিনি বলেন, বারবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ার কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে, তাই দুর্ভোগ বাড়াতে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। বাধ্য না হলে আমরা দাম বাড়াবো না। প্রয়োজনে কমিশন সবার সঙ্গে কথা বলে নীতিমালা অনুসরণ করে সিদ্ধান্ত নেবে। যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হবে আওয়ামী লীগ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে আত্মগোপনে আওয়ামী লীগের নেতারা। শেখ হাসিনার দেশ ত্যাগের পর প্রথমে কয়েকদিন ভিডিও বার্তা দেন তার পুত্র সজীব অজয় জয়। দীর্ঘদিন ধরে তিনিও নীরব, তবে বেশ কিছুদিন অনেকটা নিষ্ক্রিয় থাকার পর ফের সক্রিয় হয়েছে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ। দলটির পেজ থেকে নেতাকর্মীদের হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য অনুরোধ করে একটি নম্বর দেওয়া হয়েছে, ধারণ করা হচ্ছে দলটির কোনো নেতার নম্বর এটি। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দলীয় তথ্য সমন্বয় করবেন, অথবা এমনও হতে পারে দেশে অবস্থান করেই কেউ মার্কিন নম্বর প্রদর্শন করে কার্যক্রম চালাচ্ছেন। তবে দুটো নম্বরই কল দিয়ে সাড়া মেলেনি। আওয়ামী লীগের 15 বছরে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কমিশন।
২০০৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত আওয়ামী লীগের আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ৫ সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করেছে সরকার। এই কমিশনের সভাপতি হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী। কমিশনের সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন। আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা তথা বাংলাদেশ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অর্ডার গার্ড, বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইসি বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, ডিজিএফআই, কোস্টগার্ড, দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোনো সংস্থার কোনো সদস্যের মাধ্যমে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য এই তদন্ত কমিশন গঠন করা হয়েছে। কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট ১৯৫৬ অনুযায়ী তদন্ত কার্য সম্পন্ন করে আগামী ৪৫ কার্য দিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে গঠিত এই কমিশন। কমিশন আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত এবং কোন পরিস্থিতিতে গুম তা নির্ধারণ করবে। জোরপূর্বক গুম হওয়ার ঘটনাগুলোর বিবরণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল এবং বিষয়ে সুপারিশ করবে জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান পাওয়া গেলে তাদের আত্মীয় স্বজনকে জানাবে কমিশন। একই সঙ্গে কমিশন জোরপূর্বক গুম হওয়ার ঘটনা সম্পর্কে অন্য কোনো সংস্থা বা প্রতিষ্ঠানে পরিচালিত তদন্তের তথ্য সংগ্রহ করবে। প্রজ্ঞাপনে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগ কমিশনকে সচিবিক সহায়তা দেবে এবং কমিশনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করবে এবং কমিশনকে সহায়তার উদ্দেশ্যে প্রজাতন্ত্রের কর্মী নিয়োজিত যে কোনো ব্যক্তিদেরকে দায়িত্ব দিতে পারবে। কমিশনের সভাপতি বাংলা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারক এবং কমিশনের সদস্য হাইকোর্ট বিভাগের একজন বিচারকের মর্যাদা এবং অন্যান্য সুবিধা ভোগ করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। গণতন্ত্রের ধারা রচনায় নির্বাচনকে বিলম্বিত করা ঠিক হবে না বলছে ওয়ার্কার্স পার্টি। গণতন্ত্রের ধারা রচনায় নির্বাচনকে বিলম্বিত করা ঠিক হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণের প্রতিক্রিয়া জানিয়ে সোমবার দলটির পলিট ব্যুরো সদস্য কামরুল আহসানের পাঠানো এক বিবৃতিতে এই কথা বলা হয়। ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর বিবৃতিতে বলা হয়েছে, গণ অভ্যুত্থানের আশঙ্কা সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের ২ সপ্তাহ পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তার মনোভাব এবং একটি রোড ম্যাপের কথা বলেছেন, যা নির্ধারিতভাবেই বলা যায় এটি জন আকাঙ্ক্ষা। এই অস্থির সময়ে তিনি জনগণের সহযোগিতা কামনা করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, জনগণ ও রাজনৈতিক দলগুলো তাকে সহযোগিতা দিয়ে চলেছে, কিন্তু সমস্যা হচ্ছে স্কুল কলেজ প্রতিপক্ষের পদত্যাগ, চাপ, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, কলকারখানা থেকে খেলার মাঠ পর্যন্ত বিশৃঙ্খলা পরিস্থিতি জটিল করে তুলছে। আদালত প্রাঙ্গণে অভিযুক্ত ব্যক্তিদের ওপর শারীরিক আক্রমণ, ভিত্তিহীন শত শত মামলা দায়ের, বিচার ব্যবস্থার ওপর অনাস্থা তৈরি করেছে, যা শান্তির পথকে বিঘ্নিত করছে। পুলিশ প্রশাসনের কাজ পুলিশ দিয়ে করার নিশ্চয়তা তৈরি করতে হবে। ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো মনে করে, বিগত সরকার সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে ব্যর্থ হয়েছে। সুষ্ঠু নির্বাচন না করার কারণে জনগণের মধ্যে নির্বাচনী আকাঙ্ক্ষাটি প্রধান হয়ে উঠেছে এবং গণতন্ত্রের ধারা রচনা করতে হলে নির্বাচনকে দীর্ঘায়িত করার সুযোগ নেই। গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া এবং সংস্কার একটি পরিপূরক বিষয়। নির্বাচিত সরকারই পারে একটি রাজনৈতিক লক্ষ্য তৈরি করে দেশকে এগিয়ে নিতে। বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশিদ খান মেননের ভিত্তিহীন মামলা প্রত্যাহার করে বিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। জন্মাষ্টমীর এই দিনে সনাতন ধর্মের সব মানুষকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিট ব্যুরো বলেছে, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সাম্য মানবিক সমাজ বিনির্মাণে এদেশের সনাতন ধর্মী সংখ্যালঘুর জাতীয় ঐক্যে ভূমিকা রেখে চলেছে। সব ধর্মের মূল সুর মানবিকতা, সেই বাণী আমরা স্মরণ রাখব। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাত কোথায়? সাবেক তথ্য প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আটক হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়লেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কেউ এর সত্যতা নিশ্চিত করেননি। তিনি আটক নাকি আটক নন তা নিয়ে ঝুমোজাল সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া ঢাকা পোস্টকে জানান, ডিবি পুলিশের পক্ষ থেকে সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীকে আটক করা হয়নি। অন্য কোনো বাহিনী কর্তৃক আটক হয়েছে কিনা তাও নিশ্চিত করেননি তিনি। একইভাবে আটকের বিষয়টি অস্বীকার করেছে গুলশান বিভাগের উপকমিশনার। জানতে চাইলে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ফারুক হোসেন ঢাকা পোস্টকে বলেন, এখন পর্যন্ত তাকে আটকের কোনো তথ্য পাওয়া যায়নি। অথচ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকা থেকে আলী আরাফাতকে আটক করা হয়। এমন খবরের সত্যতা জানতে যোগাযোগ করা হলে ডিএমপির কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানও আটকের বিষয়টি স্বীকার করেননি। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের মতো আত্মগোপনে চলে যান। ২০২৩ সালের জুলাইয়ের ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া মোহাম্মদ আলী আরাফাত এরপর গত ৭ জানুয়ারি নির্বাচনে আবারও বিজয়ী হন তিনি। তাকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলন চলাকালে কবির কাজী নজরুল
কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তহিদুল ইসলাম নিহতের ঘটনা দায়ের করা মামলায় আসামি তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও ৪৬ জন ওই মামলার আসামি। এটি ছাড়া আরও কয়েকটি মামলার আসামি আরাফাত। গত ১২ আগস্ট পলাতক থাকা আরাফাত তার স্ত্রী তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে লেনদেনের স্থগিত করার আদেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ। সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই নির্দেশনা পাঠানো হয়। এর আগে গত ১৪ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আরাফাত ঢাকায় ফার্সি দূতাবাসে লুকিয়ে রয়েছেন। পরে অবশ্য দূতাবাস জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচার করা হচ্ছে, এটি সম্পূর্ণ মিথ্যা। আওয়ামী লীগের হয়ে বিভিন্ন টেলিভিশন টকশোতে আলোচনা করে পরিচিত পাওয়া আরাফাত ২০২২ সালের ডিসেম্বরে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। এরপর থেকে তিনি দলের বুদ্ধিভিত্তিক নানা কাজে যুক্ত ছিলেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।